নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সব বিপদ কাটিয়ে অবশেষে তারা নিরাপদ আশ্রয়ে পৌঁছালো। রাতুলকে রুমের ভেতরে শুইয়ে দেওয়া হয়েছে। তার মুখ ফ্যাকাশে, নিঃশ্বাস ধীর স্থির, কিন্তু শরীরটা বেশ উত্তপ্ত। ডাক্তার ব্যাগ খুলে দ্রুত কিছু ওষুধ বের করে দিলেন। জ্বরটা বেশি, তবে ভয় পাওয়ার কিচ্ছু নেই, ডাক্তার বললেন। আশিফ ক্লান্ত শরীরে চৈতির পাশে সোফায় বসে পড়ল। চৈতিও যেন কিছুক্ষণ পর বুঝতে পারল সত্যিই তারা এখন নিরাপদ। দীর্ঘশ্বাস ফেলল সে, একরকম স্বস্তির অনুভূতি নিয়ে। সব ঠিক হয়ে যাবে, তাই তো? আশিফের দিকে তাকিয়ে বলল চৈতি। আশিফ মাথা ঝাঁকালো। ইনশাল্লাহ, তবে আমাদের আরও সতর্ক থাকতে হবে। আমরা যতই নিরাপদ ভাবি, ওরা এখনও খুঁজছে। চৈতি চুপ হয়ে গেল। তার চোখ ঘরের ভেতরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু মন পড়ে আছে অন্য কোথাও। রাতুলের দিকে তাকালো একবার। কপালের উপরে ভেজা কাপড় রাখা হয়েছে, গায়ে হালকা কম্বল। নিঃশ্বাস স্বাভাবিক মনে হলেও মুখের রেখাগুলো বলে দিচ্ছে ভেতরে কোথাও একরকম যন্ত্রণা লুকিয়ে আছে। এত কাছ থেকে মৃত্যু দেখতে পারবো ভাবিনি। চৈতি ফিসফিস করে বলল। আশিফ এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর মৃদু স্বরে বলল, মৃত্যু কাছাকাছি থাকলে জীবনকে নতুনভাবে বোঝা যায়, কিন্তু আমরা এখনও বেঁচে আছি, সেটাই বড় কথা। চৈতি কিছুই বলল না, চোখ বন্ধ করে পেছনের সব ঘটনার কথা ভাবছিল। সত্যিই কত বড় ঝড় সামলে এসেছে তারা। হঠাৎ ডাক্তার ব্যাগ গুছিয়ে পাশে বসে রইল। আশিফ চৈতির দিকে তাকিয়ে বলল, ভাবি একটু বিশ্রাম নেন, অনেক ধকল গেছে আজ। চৈতি মাথা নাড়ল। আমি ঠিক আছি। রাতুল যদি জেগে ওঠে তখন থাকতে হবে। আশিফ আর কিচ্ছু বলল না, চুপচাপ একটা সিগারেট বের করে হাতে ঘোরাতে লাগলো, কিন্তু ধরালো না। ঘর জুড়ে নীরবতা নেমে এলো। নিঃশব্দে বয়ে চলল রাতের বাতাস, কিন্তু যেন সেই নীরবতার ভেতরেও কিছু অজানা আশঙ্কা রয়ে গেল। চৈতি সোফা থেকে উঠে রাতুলের কাছে গিয়ে বসল। শক্তপোক্ত দেহের মানুষটা আজ কিভাবে কাতর হয়ে শুয়ে আছে। চারিদিকে ভোরের আলো ছড়িয়ে পড়েছে, ফজরের আজান শোনা যাচ্ছে। ডাক্তার একটা ব্যথার স্প্রে বের করে পায়ে স্প্রে করে নিল। আশিফ ডাক্তারকে নিয়ে পাশের রুমে চলে গেল। চৈতি কাঁপা কাঁপা হাত বাড়িয়ে দিয়ে ছুঁয়ে দিল রাতুলের কপাল। এখনও জ্বরটা আছে। চৈতির ঘাড়টা ব্যথায় টনটন করছে। রাতুলের পাশে শুয়ে পড়ল চৈতি। কখন যে ঘুমিয়ে পড়ল বুঝতেও পারেনি। সকালের তপ্ত রোদ জানালা গলে ঘরের ভেতরে এসে পড়েছে। সেই উজ্জ্বল আলোতে ঘুম ভেঙে গেল রাতুলের। মাথাটা ভার হয়ে আছে, যেন অসহ্য ব্যথায় চোখ মুখ কুঁচকে উঠল সে। কিছুক্ষণ বোঝার চেষ্টা করলো কোথায় আছে। চারপাশটা ভালো করে দেখতেই চিনতে পারল এটা ওরই গ্রামীণ বাড়ি। এই বাড়িটি রাতুল বহু যত্নে নিভৃতে করে তুলেছিল, একান্ত নিজের মতো করে। বাইরের কেউ জানতো না, শুধুমাত্র আশিফ ছাড়া। বুকের ভেতর পরিচিত উষ্ণ একটা শ্বাস টের পেয়ে ঘাড় কাত করলো রাতুল। পাশে তাকাতেই চোখ আটকে গেল। চৈতি ওর বুকে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। নিঃশ্বাসের ভারী ওঠানামায় চুলগুলো এলোমেলো হয়ে মুখের পাশে এসে পড়েছে। রাতুল নিঃশব্দে তাকিয়ে রইল। কতদিন পর এভাবে এত কাছ থেকে চৈতিকে দেখছে সে। এই মুহূর্তটা যেন স্বপ্নের মতো মনে হলো। সব ঝড় পেরিয়ে সমস্ত বিপদ ঠেলে এই জায়গায় এসে পৌঁছেছে তারা। এক মুহূর্তের জন্য সব কষ্ট, ভয়, আতঙ্ক স্নান হয়ে গেল। শুধু থেকে গেল এক রকম প্রশান্তি, যেন সময়টা একটু ধীর হয়ে গেছে তাদের জন্য। রাতুল গভীর শ্বাস নিল। হয়তো এতদিন পরে সত্যিই একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সময় এসেছে। হাতটা বাড়িয়ে চৈতির এলোমেলো চুলগুলো ঠিক করে দিল। খুব শখ জাগলো চৈতির কপালে তার তপ্ত ওষ্ঠখানা ছুঁয়ে ভালোবাসা স্পর্শ করতে। নিজেকে সংযত করলো দীর্ঘশ্বাস ফেলে। চৈতির দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন হাজার বছরের আমরণ তৃষ্ণা মেটাচ্ছে। আস্তে আস্তে ওঠার চেষ্টা করলো রাতুল। অস্পষ্ট স্বরে ব্যথায় আর্তনাদ করে উঠল। রাতুলের আর্তনাদের শব্দে চৈতি ধর উপড়িয়ে উঠল। দেখলো রাতুল একা একা বিছানা থেকে ওঠার চেষ্টা করছে। চৈতি রাতুলের কাছে গিয়ে বলল, এ কি, আপনি একা একা কেন নামছেন? আমাকে ডাকতে পারতেন। চলুন, আমি নিয়ে যাচ্ছি, বলে চৈতি রাতুলের ভরটা কাঁধে নিয়ে নিজে ওয়াশরুমে নিয়ে আসলো। রাতুল ফ্রেশ হয়ে ভেতর থেকে বলল, চৈতি। জি বলুন। আলমারিতে দেখবে, আমার জামা আর টাওয়াল রাখা আছে, একটু নিয়ে আসো তো। চৈতি আলমারি খুলে জামা আর টাওয়ালটা নিয়ে ওয়াশরুমের দরজার সামনে এসে দরজাটা নক করলো। রাতুল বাঁকা হেসে দরজাটা খুলে চৈতির হাত সহ টেনে ওয়াশরুমের ভিতরে নিয়ে এসে জামা আর টাওয়ালটা রেখে দিয়ে
শাওয়ারটা অন করে দিল। ভিজে গেল দুজন একসাথে। চৈতির ভিজন্ত দেহটাকে দেখে রাতুলের মনে হচ্ছে এক সরোবরের ফুটে ওঠা কোনো এক শ্বেত পদ্ম। রাতুল মেহনতি দৃষ্টিতে তাকিয়ে আছে চৈতির দিকে। লজ্জায় আড়ষ্ট হচ্ছে চৈতি, যেন লুকাতে পারলেই বাঁচে। রাতুল তার নেশালো কণ্ঠে বলল, ওহে রমণী, যেই দিন তুমি আমার হয়ে যাবে, দিন হয়ে যাবে রাত। ভালোবাসার কথা বলবো আমরা সারা রাত। চৈতি নিজেকে ধাতস্থ করে নিয়ে বলল, আমি আসছি। তারপর চলে যাওয়ার জন্য এগিয়ে যেতে নিলে রাতুল হাত টেনে সামনে দাঁড় করালো চৈতিকে। তারপর বলল, আর কতদিন আমাকে দূরে সরিয়ে রাখবে চৈতি? আমাকে বলতে পারো? আমার মনে যে প্রচণ্ড দহন হয়, এই দহনটা কেন দেখো না? আমি আর পারছি না চৈতি। আমি তো মানুষ, আমার কষ্ট হয়, সেই কষ্টটা কেন দেখো না? চৈতি কেঁদে দিয়ে বলল, আমি ট্রাই করছি, বিশ্বাস করুন, কিন্তু আমি ছোঁয়ার আগে শত নারী যে আপনাকে ছুঁয়ে দিয়েছে। আমি কি করে মনে নিব বলতে পারেন? আমি যখনই আপনাকে ছোঁয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছি, ততবারই আমার মনটা বলে উঠেছে আপনার শরীরে মিশে আছে অন্যান্য নারীর স্পর্শ। ঘৃণা লাগে আমার তখন। রাতুল চৈতিকে এক টানে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, আমরা চোখে যেইটা দেখি, কানে যেইটা শুনি, সেটা ঠিক না। চৈতি তার আড়ালেও সত্যি লুকিয়ে থাকে। আজ আমি তোমাকে সেই সত্যিটাই বলবো। যাও, ভিতরে যাও, আমার একটা শার্ট পরে নিও, আমি আসছি। আজ সত্যিটা জানার পর তুমি যা সিদ্ধান্ত নেবে তাই মাথা পেতে নেব। যাও, আসছি। চৈতি চলে গেল। চৈতি যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। চৈতি রাতুলের একটা শার্ট গায়ে দিয়ে চাদর জড়িয়ে নিয়েছে। রাতুল শাওয়ার সেরে এসে চৈতির পাশে বসে তার হাত দুটো ধরে বলল, আমি জানি না আমি যা বলবো তুমি বিশ্বাস করবে কি না, কিন্তু আমি আজ সব সত্যি কথা বলবো। সবটা শোনার পরে সিদ্ধান্তটা তোমার চৈতি। রাতুল একটু থেমে শ্বাস নিল। চৈতি, আমি জমিদার বংশের ছেলে, এটা তো তুমি জানো। ছোটোবেলায় মা ছিল না, আমার বাপ চাচাদের অত্যাচার দেখে আমি বড় হয়েছি। আমাকে কখনো শেখানো হয়নি মেয়েদের সম্মান করার কথা, শিখিয়েছে শুধু নারীদের নরম দেহটাকে ভোগ করার কথা। রাতুলের কণ্ঠ ভারী হয়ে উঠল। আমি কখনো ভালোবাসা পাইনি চৈতি, শুধু পেয়েছি আঘাত। সেই সব অনাদার আর অবহেলা থেকে আমার যাতায়াত শুরু হয় আমাদের জমিদারের কুটি বাড়িতে। আমি তখন ছোট ছিলাম। কোনো ভুল করলেই আমাকে চাবুক মারা হতো। ভালোবাসা কাকে বলে আমি জানতামই না। এমন করেই বড় হয়েছি। কলেজে ভর্তি হওয়ার পর রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ি। সেখান থেকেই ধীরে ধীরে আজকের এই অবস্থানে আসা। রাতুলের চোখে জল টলমল করতে লাগলো। অনেক দিন হলো আমি পতিতালয়ে যাই না, প্রায় ছেড়েই দিয়েছিলাম। কিন্তু একদিন একটা পার্টিতে আমাদের সব রাজনৈতিক নেতা ডাক পেয়েছিল, আমিও গিয়েছিলাম। সেটাই ছিল আমার জীবনের কাল। আমার ড্রিঙ্কে ড্রাগ মেশানো হয়েছিল। ড্রাগের প্রভাবে আমি একজন মেয়ের সাথে ঘনিষ্ঠ হয়ে যাই। সেই ঘটনার ভিডিও তারা তুলে নেয়। চৈতির চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। রাতুল কাপা কণ্ঠে বলল, আমি কখনো এসব তোয়াক্কা করিনি, কিন্তু সেই ভিডিও ছড়িয়ে পড়ে প্রতিটি চ্যানেলে। খবরের কাগজে আমাকে নারী সঙ্গ ও খারাপ জীবনযাপনের জন্য অভিযুক্ত করা হয়। তখন থেকে আমি আবারও বিপথে চলে যাই। আবার যাতায়াত শুরু হয় পতিতালয়ে। রাতুলের কণ্ঠে অনুতাপের ছোঁয়া। তবে হঠাৎ করেই তোমার সাথে দেখা। সেই প্রথম দেখাতেই আমার হৃদয়ের প্রেমের বাগিচা তৈরি হয়েছিল। সেই বাগিচার প্রথম নীল প্রজাপতি হলে তুমি চৈতি। রাতুলের চোখের জল এবার আর ধরে রাখা যায় না। চৈতি তার হাত শক্ত করে ধরে। রাতুল কাপা কণ্ঠে বলল, চৈতি, আমায় একটু ভালোবাসো। আমাকে একটু ভালোবাসার ভিক্ষা দাও। আমাকে দয়া করো। আল্লাহ তাআলাও তো মাফ করে দেন। তার কাছে মাপ চাইলে তিনি ক্ষমা করে দেন। তুমি কি আমাকে মাফ করবে না? আমাকে সঠিক পথে ফিরিয়ে আনার কেউ ছিল না, ঠিক ভুল দেখানোর কেউ ছিল না। তোমার আগমনে আমার জীবন বদলে গেছে। তুমি এলে আমাকে ঠিক ভুল, পাপ, পুণ্য, নীতি, আদর্শের মানে বোঝালে। আমি তোমার চোখে নিজের অপরাধগুলো দেখতে শিখেছি। চৈতি, আমি সত্যিই বদলাতে চাই। আমাকে আর একটা সুযোগ দাও প্লিজ। রাতুলের কণ্ঠে অনুশোচনা ও ভালোবাসার মিশ্রণ। চৈতি চোখের জল মুছতে মুছতে রাতুলের দিকে তাকিয়ে থাকে। চৈতি ঠোঁট কামড়িয়ে ধরে নিজেকে ধাতস্থ করে। তারপর কাপা কাপা কণ্ঠে বলল, আমাকে একটু সময় দিন, আমার সময় লাগবে। তুমি আজীবন সময় পাবে প্রিয়তমা, কিন্তু আমার মতো ভালো কেউ তোমাকে বাসবে না।
চৈতি কি আপন করে নেবে? চৈতি কাঁচুমাচু হয়ে বিছানার এক কোণে বসে আছে। তার গায়ে এখনও হালকা কাঁপুনি, চোখে একটু ঘুম, একটু ভয় আর প্রচণ্ড দ্বিধা। রাতুল পাশ ফিরে শুয়ে চৈতির কোমরটা হালকা করে জড়িয়ে রেখেছে। ঘরের ভেতর নিস্তব্ধতা, যেন সময়টাও থেমে আছে দুজনের মাঝখানে। চৈতি চোখ বন্ধ করে আবারও ভাবতে লাগলো রাতুলের বলা কথাগুলো। প্রতিটা কথা যেন কোথাও গভীরে গিয়ে বাজছে। ভেতরটা এলোমেলো লাগছে ওর। নিজেকে স্থির রাখতে চাচ্ছে কিন্তু পারছে না। রাতুল আস্তে বলল, এই ছোট মাথায় এত চাপ নিও না চৈতি। ভালোবাসা জোর করে হয় না, হয়তো সময় লাগবে, কিন্তু আমি অপেক্ষা করব। যতদিন না মৃত্যু আসছে, যতদিন না কিয়ামত হচ্ছে, ঠিক ততদিন আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি যদি আমায় কাছে আসতে না দাও তাহলে ছায়া হয়ে থাকবো পাশে। তোমার চারপাশে ভালোবাসা দিয়ে একটা বেষ্টন তৈরি করব, যেখানে শুধু তুমি থাকবে, নিরাপদ, শান্ত আর আপন। চৈতি চোখ বন্ধ করে শুনছিল শব্দগুলো, বুকের ভেতরে কাঁপন তুলছিল। টলমল চোখে তাকালো রাতুলের দিকে। হুট করে ওর বুকের মধ্যে মুখ গুজে জাপটে ধরল রাতুলকে। একটা গাঢ় নিঃশ্বাস ফেলে হঠাৎ ডুকরে কেঁদে উঠল। রাতুল ওকে শক্ত করে জড়িয়ে নিল। মনে হলো সময় হয়তো সত্যিই বদলে যাচ্ছে। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। রাতুল চৈতিকে চাদরে মুড়িয়ে রেখে বিছানা থেকে নেমেই দরজাটা খুলে দিল। আসিফ দাঁড়িয়ে, হাতে একটা শপিং ব্যাগ। ভাই এর থেকে ভালো জামা পায়নি, তবে একদম সুতি, আরাম বোধ করবে ভাবি। রাতুল মাথা নাড়িয়ে ব্যাগটা নিয়ে দরজা বন্ধ করে দিল। চৈতির হাতে ব্যাগটা দিয়ে বলল, তোমার ড্রেস এসে গেছে, পরে নাও। আমি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকবো। চৈতি মাথা নেড়ে ব্যাগ নিয়ে ওয়াশরুমে চলে গেল। সাদামাটা সুতি জামা পরে বের হলো। কিছুক্ষণ পর নীরব পায়ে এগিয়ে এসে বলল, আপনি বসেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। রাতুল ভ্রু কুঁচকে বলল, তুমি রান্নাঘরের আশেপাশেও যাবে না চৈতি? কেয়ারটেকারের বউ আছে, ওনার রান্না করার কথা। ঠিক আছে, আমি শুধু গিয়ে দেখি কি রান্না করেছে। আপনাকে তো খাওয়াতে হবে, তারপর মেডিসিনও খেতে হবে। রাতুল মাথা নাড়িয়ে সম্মতি দিল। চৈতি রুম থেকে বের হয়ে রান্নাঘরের দিকে গেল। গিয়ে দেখে কেয়ারটেকারের বউ রান্না প্রায় শেষ করে ফেলেছে। ও একটু হাসি মুখে বলে উঠল, নতুন বউ সাহেব কি উঠেছে? চৈতি হালকা হাসলো, অনেক আগেই। উনি এখন কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন। চৈতি খাবার প্লেটে তুলে নিয়ে রুমে ফিরে এলো। রাতুল উঠে বসতে চাইলে চৈতি থামিয়ে বলল, উঠবেন না, আমি খাইয়ে দিচ্ছি। রাতুল একটু অবাক হলো, চুপচাপ তাকিয়ে রইল চৈতির মুখের দিকে। নিজের অজান্তেই চোখের কোণে এক চিলতে শান্তির ছায়া খেলে গেল। এক জীবনে মানুষ সব কিছু পায় না, কিন্তু যতটুকু পায় সেটুকু হয়ে ওঠে অনেক কিছু। আজকের এই যত্ন, এই নীরব ভালোবাসা, রাতুলের কাছে এর চেয়ে বড় কিচ্ছু নেই। চৈতি খুব যত্ন করে এক এক করে তুলে দিচ্ছিল খাবার। রাতুল নির্বাক হয়ে খেয়ে নিচ্ছিল। ভালোবাসা শব্দে নয়, কাজে প্রকাশ পাচ্ছে আজ। খাওয়া শেষ হলে ওষুধ খাইয়ে দিল চৈতি। ঠিক তখনই রুমে ঢুকলো আসিফ আর ডাক্তার। ডাক্তার ব্যস্ত হয়ে পড়ল রাতুলের ড্রেসিং নিয়ে, আর আসিফ তখন ভিডিও কলে পতিতালয়ের কাজ দেখাচ্ছে রাতুলকে। রাতুল মন দিয়ে সব দেখছে, সব শুনছে, তবে তার চোখটা আটকে আছে শুধু এক জায়গায়, চৈতির মুখের দিকে। একটা সময় ছিল যাকে সে দূরে সরিয়ে দিতে চেয়েছিল, আজ সেই চৈতি তার সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠেছে। একটু পরই আসিফ আর ডাক্তার রুমে ঢুকলো। ডাক্তার পেশাদার ভঙ্গিতে ব্যাগ খুলে রাতুলের ড্রেসিং করতে শুরু করলো। ওদিকে আসিফ ফোন হাতে নিয়ে বলল, ভাই ওইখানে যা বলেছিলেন সব কাজ প্রায় শেষ, এখন লাইভ দেখাচ্ছি, আপনি একবার দেখে নেন। রাতুল মাথা নাড়ল। আসিফ ফোনের ভিডিও কল অন করে ক্যামেরা ঘুরিয়ে দেখাতে লাগলো পুরো জায়গাটা। পতিতালয়ের ভাঙচুর, উদ্ধারকৃত মেয়েদের নিরাপদ আশ্রয়ে পাঠানোর প্রক্রিয়া আর আশেপাশের কিছু ডিটেল রাতুল এক দৃষ্টে দেখছিল। ডাক্তারের হাতে ব্যথা লাগছিল ঠিকই, কিন্তু মুখে কোনো ভাঁজ নেই, তবে চোখে একটা দৃঢ়তা। অন্যায়কে শেষ করতে হলে এই রকমই যুদ্ধ চালিয়ে যেতে হয়, আর পাশে যদি কেউ চুপচাপ যত্ন করে রাখে তাহলে সেই লড়াইটা রাতুল শুয়েছিল। ঠিক সেই সময় আসিফ এসে বলল, ভাই। বল, শুনছি, বলে উঠে বসলো। নাহিদ হাসান ইনভাইট করেছে সমস্ত নেতাদের, এবং সেই লিস্টে আপনিও আছেন। কবে পার্টি? ঈদের দিন। শুধু তাই নয়, সাথে ভাবিকেও ইনভাইট করেছে। কি? জি ভাই। এখন কি করবেন? আপনার ঘাটাও তো শুকায়নি, 2 দিন পরই তো ঈদ।
আশিপ 2 দিন আগে হোক বা 2 দিন পরে হোক, আমাকে তো শহরে ফিরতেই হতো। একটা কাজ করো, গাড়ি রেডি করো, একটু পরেই আমরা বের হব। কিন্তু ভাই, এইভাবে কি যাওয়া ঠিক হবে? আমাদের কথা বাদই দিলাম। ভাবি, ওনার সেফটি তো ভাবতে হবে। যদি কিছু হয়ে যায়? বিশ্বাস রাখ আসিফ, কিছুই হবে না। আমি আছি তো ওকে আগলে নেওয়ার জন্য। আমার বাহুডোরেই ওকে আগলে নিব, ভাবিস না। তোর ভাবি বাঘিনী, ও এত সহজে হার মানার মেয়ে না। তোকে যা বলেছি তাই কর, আর তোর ভাবিকে বাগান থেকে ডেকে আন। বলবি আমি ডেকে পাঠিয়েছি। আসিফ মাথা নেড়ে চলে গেল। আসিফ চলে যেতে দীর্ঘশ্বাস ফেলল রাতুল। আসিফ চৈতিকে খবর দিতে চৈতি ছুটল রাতুলের পানে। রাতুলের সামনে এসে থামতে চৈতি বলল, কিছু কি হয়েছে? আমাকে ডেকে পাঠালেন যে? এমনি। শোনো, রেডি হয়ে নাও, একটু পরেই আমরা রওনা দিব ঢাকার উদ্দেশ্য। কি? আমাদের তো আরও 2 দিন থাকার কথা ছিল, আপনার ঘাটা তো শুকায়নি। ওটা নিয়ে ভেবো না চৈতি, আমার এসব ঘা ক্ষতে অভ্যাস আছে। খুব জরুরি কাজ, তাই না গেলেই নয়। বোরকা আর নিকাব পরে রেডি হয়ে নাও। চৈতি বোরকাটা পরে নিয়ে হিজাবটা বেঁধে নিয়ে মুখের নিকাবটা বেঁধে নিয়ে রাতুলের সব মেডিসিন নিয়ে নিল। একটু পরে আসিফ এসে বলল, ভাই গাড়ি রেডি, তাহলে দেরি না করে আমরা রওনা দিয়ে দিই। রাতুল মাথা নাড়িয়ে বিছানা থেকে নেমে চৈতির হাত ধরে রুম থেকে বের হয়ে কেয়ারটেকারকে সব কিছু দেখে রাখতে বলে গাড়িতে উঠে ওরা 4 জন রওনা দিল ঢাকার উদ্দেশ্য। বাহিরের তপ্ত রোদে চৈতির নাজেহাল অবস্থা। গাড়ির পিছনে রাখা টিস্যু বক্স থেকে রাতুল টিস্যু নিয়ে চৈতিকে নিজের দিকে ঘুরিয়ে মুখের নিকাবটা একটু তুলে সযত্নে ঘাম মুছে দিয়ে টিস্যুটা ফেলে দিয়ে আসিফকে বলল, আসিফ এসিটার পাওয়ার বাড়িয়ে দে তো, তোর ভাবির কষ্ট হচ্ছে। আসিফ এসির পাওয়ারটা বাড়িয়ে দিয়ে গাড়ির স্পিডটা বাড়িয়ে দিল, যাতে তারা দ্রুত পৌঁছাতে পারে। রাস্তার যানজট হইচই পেরিয়ে তারা পৌঁছলো বাড়িতে। চৈতি আর রাতুল গাড়ি থেকে নামতেই আসিফ বলল, ভাই আপনারা থাকেন, আমি একটু পতিতালয়ের কাজটা দেখে আসি, কতটা কি হলো। রাতুল বলল, আচ্ছা যা, তবে সাবধানে থাকিস, বডিগার্ড সাথে নিস, আর দরকার পড়লে কল করিস। ঠিক আছে ভাই, বলে গাড়িটা স্টার্ট দিয়ে আসিফ চলে গেল। আসিফ চলে যেতেই রাতুল আর চৈতি বাড়ির ভিতরে ঢুকে সোজা তাদের রুমে চলে গেল। রুমে আসতেই চৈতি বোরকা আর হিজাবটা খুলে আলমারিটা খুলে জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে গেল। রাতুল বিছানায় হেলান দিয়ে বসলো। চৈতি শাওয়ার নিয়ে বের হতেই রাতুল মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। ভেজা চুলে খুবই স্নিগ্ধ লাগছে চৈতিকে, যেন কোনো আকাশের উপচে আসা বৃষ্টি পড়ছে। রাতুল বিছানা থেকে নেমেই ধীর পায়ে চৈতির দিকে এগিয়ে গেল। হুট করে পিছন থেকে চৈতির কোমরটা জড়িয়ে ধরে নাক ডুবিয়ে গন্ধ নিচ্ছে চৈতির ভেজা চুল থেকে। ঈর্ষা কেঁপে উঠল চৈতি। রাতুল যেন সেই কম্পনটা অনুভব করলো। একটু পরেই রাতুল চৈতিকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। চৈতি যেন এখনও তবদা খেয়ে তাকিয়ে রইল রাতুলের যাওয়ার পানে। সকালে চৈতির ঘুম ভাঙে, আর ঘুম ভাঙতেই শরীরে এক তীব্র যন্ত্রণা বোধ করে। তারপর ধীরে ধীরে উঠে বসতেই তলপেটে চিনচিন করে ব্যথা হচ্ছে। ফ্লোরে তাকিয়ে দেখলো তার জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মাথাটাও অসহ্য যন্ত্রণা হচ্ছে। ওয়াশরুম থেকে পানির শব্দ হচ্ছে। চৈতি দুহাতে মাথাটা চেপে ধরলো। ঠিক সেই সময় রাতুল ওয়াশরুম থেকে বের হয়ে আসে। এসেই দেখে চৈতির এই রকম অবস্থা। সে দ্রুত এসে চৈতিকে জড়িয়ে ধরে বলে, চৈতি কি হয়েছে বলো আমাকে। চৈতি ফুপিয়ে কেঁদে ওঠে। হুশ, কি হয়েছে, কাঁদছো কেন? পেটে কি বেশি ব্যথা করছে নাকি মাথা? আমি কিছুই মনে করতে পারছি না, কি করেছি, কিভাবে কি হলো, কিচ্ছু না। ইটস অল রাইট চৈতি, কি হয়েছে তাতে সমস্যা নেই। আমি মনে করিয়ে দিচ্ছি, তোমার জুসে কেউ একজন ড্রিঙ্কস মিশিয়ে দিয়েছিল, তাই কিছুই মনে নেই। কিন্তু চৈতি কিছুই বলার জন্য মুখ খুলতে নিলে রাতুল চৈতির মুখে আঙুল দিয়ে বলল, হুশ, আর একটা কথা নয়, কাল যা হয়েছে সেটা ভুলে যাও চৈতি। তোমার রেস্টের দরকার, রেস্ট নাও। কাল যা হয়েছে তার জন্য না তুমি দায়ী না আমি দায়ী। দুইজনই কেবল পরিস্থিতির শিকার, আর কিছু না। চলো এখন ফ্রেশ হয়ে নেবে, নাস্তা করে কমপ্লিট বেড রেস্ট নেবে। রাতুল চৈতিকে কোলে তুলে নিতে গেলে আয়নায় রাতুলের পিঠটা চোখে পড়ে। পিঠে নখের চিহ্ন। চৈতি রাতুলকে বলল, আপনার পিঠ। রাতুল ঠোঁট কামড়ে হেসে বলল, সুইটহার্ট, সব তোমার দেওয়া। লজ্জায় আড়ষ্ট হলো চৈতি। রাতুল চৈতিকে বলল, এখন লজ্জা পাচ্ছ কেন? কাল তো আমাকে গিলে খেতেও লজ্জা পাওনি। ছি। রাতুল চৈতিকে ওয়াশরুমের ভিতরে নিয়ে দাঁড় করিয়ে বলল, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জামা কাপড় নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছি। চৈতি দরজা লক করে দিল। অনেকক্ষণ পর চৈতি দরজা খুলে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমার ড্রেস দিন। রাতুল ড্রেস দিল। তারপর ড্রেসটা পরে নিয়ে
ওয়াশরুম থেকে বের হতেই রাতুল চৈতিকে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। নিচ থেকে একজন সার্ভেন্ট এসে খাবার দিয়ে গেল। রাতুল নিজেও খাচ্ছে, চৈতিকেও খাওয়াচ্ছে। খাওয়া শেষ হতেই সার্ভেন্ট খাবারের ট্রেটা নিয়ে গেল। রাতুল চৈতিকে একটা নাপা খাইয়ে দিয়ে বলল, আমি যাচ্ছি, আসতে দেরি হবে। কোথায় যাবেন? ফিলিস্তিনের জন্য একটা প্রেস কনফারেন্স ডেকেছি, দেখি বাংলাদেশ থেকে কি করা যায়। আসছি, আল্লাহ হাফেজ বলে চলে গেল রাতুল। সারা দেশের আলোচিত সংবাদ সম্মেলন, ঢাকার একটি অভিজাত কনফারেন্স রুম, চারপাশে ঝকঝকে আলো, চ্যানেলের মাইক্রোফোনগুলো ঠাসাঠাসি টেবিল জুড়ে, ক্যামেরার ফ্ল্যাশ বারবার ঝলসে উঠছে। সামনে বসে রাতুল, আজ তার চোখে সেই আগুন যেটা গোটা জাতিকে জাগিয়ে তুলতে পারে। পাশে বসে আসিফ, চোখে বিস্ময়, এই রাতুলকে সে কখনো দেখেনি। রাতুল ধীরে উঠে দাঁড়ায়, তার কণ্ঠ ভারী, চোখ দুটো টস টস করছে জলে। আজকের এই মঞ্চ থেকে আমি কোনো রাজনীতি করব না, আমি কোনো দানবীরও সাজব না। আজ আমি এখানে একজন মানুষ হয়ে দাঁড়িয়েছি, একজন মুসলিম হয়ে নয়, একজন ফিলিস্তিনি হয়ে নয়, একজন মানুষ হয়ে। ঘর নিঃশব্দ। গতকাল রাত 3:47 গাজার এক মা, যার নামও আমরা জানি না, 3টা শিশুকে বুকের মতো জড়িয়ে রেখেছিলেন। তার আশেপাশে চারিদিক ধ্বংসস্তূপ, আগুন আর কান্না। হঠাৎ একটা মিসাইল এসে সেই মায়ের বুকটাই উড়িয়ে দিল। 3টা শিশু ছিটকে পড়ল। কী ছিল তাদের অপরাধ? শুধু এই যে তারা মুসলিম? না, শুধু এই যে তারা বেঁচে ছিল ফিলিস্তিনে। রাতুল থেমে চোখ মুছে নেয়। আজ সেই মেয়েটি, সেই মা নেই, শুধু আছে শিশুগুলোর আতঙ্কিত চোখ। আমি যখন সেই ছবি দেখছিলাম, আমার নিজের স্ত্রী চৈতির মুখ মনে পড়ছিল। যদি ও থাকতো সেইখানে, আমি কি বাঁচাতে পারতাম? আমি কি বলতাম ওর জীবন কম দামি? রাতুল কণ্ঠ একটু চড়িয়ে বলল, এই সভ্যতা কি এতটাই পচে গেছে যে রক্ত মুছে ফেলতে এখন জাতিসংঘের পাশ লাগবে? সবচেয়ে পাথর হৃদয় সাংবাদিকও তখন চোখ নিচু করে ফেলেছে। আমি জেনেছি আজ গাজার হসপিটালে ডাক্তার নেই। যাদের বাঁচিয়ে রাখা উচিত ছিল তারা নিজেরাই লাশ। আজ কবর খুঁড়ছে শিশুরা নিজেদের মা বাবার জন্য। আজ দুধ খাওয়ার বয়সে তারা পেটের ক্ষুধায় কংক্রিট চুষে খাচ্ছে। আমি জিজ্ঞেস করতে চাই, মানবতা কোথায়? মিডিয়ার ক্যামেরা কই? পৃথিবীর বিবেক কই? একজন পুরুষ সাংবাদিক মাথা নিচু করে চোখ মুছল। আপনাদের কাছে অনুরোধ, এই সংবাদ কভার করবেন না, ইস্যু হিসেবে কভার করুন, জীবন হিসেবে। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, আপনাদের নিজের বোনটাকে কবর দেওয়া হচ্ছে, কবর না খুঁড়েই, কারণ সেই এলাকাতে আর মাটি অবশিষ্ট নেই। একবার ভাবুন, হাসপাতালের বেডে পড়ে থাকা ছোট্ট একটা শিশু বলছে, আমাকে বাঁচালে আমি বড় হয়ে ডাক্তার হব, আমার মতো আর কাউকে যেন মরতে না হয়। কিন্তু তাকে কেউ বাঁচাতেই পারল না। রাতুল থামল, তার কণ্ঠ স্তব্ধ, চোখ দুটি লাল হয়ে উঠেছে। আজ বাংলাদেশে কিছু করতে না পারলেও চুপ তো থাকতে পারি না। আমি এই মুহূর্তে ঘোষণা দিচ্ছি, আমার ব্যক্তিগত ফান্ড থেকে একটি হেলথ রিলিফ টিম প্রস্তুত হচ্ছে, যারা সীমান্ত দিয়ে গাজাতে ঢোকার চেষ্টা করবে। সঙ্গে থাকবে ওষুধ, খাবার আর মানবতা। ঘর জুড়ে হঠাৎ করতালির রোল উঠল, কিন্তু সেটা যেন শোকের ভিতর এক প্রতিবাদের শব্দ। অনেকে চোখ মুছছে, কেউ কেউ দাঁড়িয়ে যাচ্ছে। আসিফ চুপচাপ বসে, কিন্তু তার চোখ ভেজা। এই প্রেস কনফারেন্স নয়, এটা আমার প্রাণ ভিক্ষা। এই সভ্যতার কাছে, এই দেশের কাছে ফিলিস্তিনের মানুষের জন্য একটু কান্না ধার দিন, একটু প্রতিবাদ ধার দিন। ওরা আর পারছে না, এবার আমাদের পারা উচিত। রাতুল ধীরে বসে পড়ে। আর কেউ কোনো প্রশ্ন করলো না, কোনো রিপোর্টার আর মাইক তুলল না। আর শব্দ ছিল না, শুধু কান্না ছিল। আমরা নীরব থাকতে অস্বীকার করি। রাতুল প্রেস কনফারেন্স শেষ করে আসিফকে নিয়ে বের হয়ে গিয়ে গাড়িতে উঠে বসে পড়ল। আসিফ বলল, ভাই, কাল ভাবিকে কে ড্রিঙ্ক খাওয়াতে পারে? খুবই সিম্পল নাহিদ হাসান। ভাতটা ছিল আমার জন্য, কিন্তু ভুলবশত সেইটা চৈতির দিকে চলে যায়। সারা বাচ্চারে আমি পরে দেখে নিব। আসিফ নাহিদ হাসানের বাড়ির সামনে লোক লাগাবি, আর বাড়ির ভিতরেও লোক লাগাবি, যাতে 24 ঘন্টার খবর আমি পাই। ঠিক আছে ভাই, আমি করে দেব। গুড। এখন গাড়িটা ঠিকভাবে চালিয়ে নিয়ে যা, পতিতালয় দেখতে হবে ওদের কাজ কতদূর এগিয়েছে। আসিফ গাড়ির স্পিড বাড়িয়ে দিল। বিকাল হয়ে এসেছে। সব কাজ শেষে ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ফিরে রাতুল। ঘরে ঢুকেই দেখে চৈতি গভীর ঘুমে, মুখে প্রশান্তি, শরীরে একটা দুর্বলতা ছড়িয়ে আছে যেন। তাকে না ডেকে ধীর পায়ে আলমারির দিকে এগিয়ে যায়। জামা নিয়ে সোজা ওয়াশরুমে ফ্রেশ হয়ে ফিরে এসে বিছানায় বসে।
চৈতির কপালে একটা হালকা চুমু খায়। চৈতি ধীরে ধীরে চোখ মেলে তাকায়, একটু ঘুম জড়ানো গলায় বলে, আপনি এসেছেন? হ্যাঁ, অনেক কথা বলার ছিল তোমার সঙ্গে। তবে কথা শেষ হওয়ার আগেই দরজায় টোকা পড়ে। একজন সার্ভেন্ট মাথা নিচু করে বলল, স্যার, নিচে পুলিশ আর কিছু রিপোর্টার এসেছে। রাতুলের মুখ থমকে যায়, চোখ দুটো কঠিন হয়ে ওঠে। সে দ্রুত ফোনটা বের করে কল দেয় আসিফকে, এখনই বাসায় চলে আয়, জরুরি। তারপর চৈতির দিকে তাকিয়ে বলে, তুমি ঘরে থাকো, দরজা বন্ধ করে বসে থাকো। কিন্তু চৈতি চুপচাপ মাথা নাড়ে, তবু ঘরে থাকে না। ওড়নায় মুখ ঢেকে ধীরে ধীরে পেছন পেছন নেমে আসে নিচে। রাতুল নিচে গিয়ে পুলিশ অফিসারের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কী ব্যাপার অফিসার, হঠাৎ এত মিডিয়া, এত পুলিশ? পুলিশ অফিসার গম্ভীর মুখে বলল, আমাদের কাছে তথ্য আছে, আপনি একজনকে খুন করেছেন এবং সেই ডেড বডি আপনার গাড়ির ডিগ্গিতে লুকানো রয়েছে, সাথে ড্রাগসও। আমরা ওয়ারেন্ট সহ এসেছি। রাতুল থমকে যায়। মুহূর্তেই চারপাশ ঘিরে নেয় ক্যামেরায় ফ্ল্যাশ, মিডিয়ার চিৎকার। পুলিশ তার গাড়ির দিকে এগিয়ে যায়। গাড়ির ডিগ্গি খুলে একটা কালো ব্যাগ আর তার পাশে প্লাস্টিক মোড়ানো কিছু প্যাকেট খুলতেই সাদা পাউডার, ড্রাগস আর কালো ব্যাগের ভেতরে এক যুবকের নিথর দেহ। চৈতি আড়াল থেকে দেখছিল সবটা। মুখটা ফ্যাকাশে হয়ে যায়। রাতুল কিচ্ছু বলছিল না। সে শুধু এক দৃষ্টিতে তাকিয়েছিল ওই ডেড বডি আর ড্রাগসের দিকে। পুলিশের সামনে দাঁড়িয়ে থাকা রাতুলের দিকে একের পর এক মাইক্রোফোন এগিয়ে আসছে। প্রেস রিপোর্টারদের প্রশ্নে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। আপনি কি সত্যিই খুন করেছেন? ড্রাগসের পেছনে কি আপনার রাজনৈতিক হাত আছে? মৃত লোকটি কে? আপনি কি চৈতি ম্যাডামের নামও টানবেন এতে? রাতুল কিছুই বলছে না। তার চোখ যেন শুনশান একটা নির্জনতা পেরিয়ে কোথাও স্থির হয়ে গেছে। ঠিক তখনই আসে আসিফ। চারিদিকের হট্টগোলের মাঝে ভেসে আসে আসরের আজান। একটা কষ্টের ঢেউ যেন বুক চিরে উঠে আসে রাতুলের ভেতর থেকে। পুলিশেরা এসে ওর হাতে হাত করা পড়ায়। আসিফের দিকে তাকিয়ে রাতুল শান্ত গলায় বলে ওঠে, আসিফ, আজ থেকে তোর বোন আমার বিবি। আমি চলেছি যুদ্ধের বাইরে, ওর যুদ্ধটা এখন শুরু। তোর হেফাজতে রেখে যাচ্ছি ওকে। অস্ত্র ধরা থেকে তলোয়ার চালানো সব শিখাবি ওকে। ও একটু আধটু গাড়ি চালাতে পারে, কিন্তু তুই ওকে শেখাবি যুদ্ধের মতো করে চালাতে, যাতে দরকার হলে ও একাই লড়তে পারে। আর মনে রাখিস, পতিতালয়ের কাজ যেন থেমে না থাকে। আসিফ কিছুই বলছিল না। ওর চোখে জল। চৈতি পেছনে দাঁড়িয়ে সব শুনছিল। ঠোঁট কাঁপছিল ওর, চোখে বিস্ময়, সাথে এক গাল নীরব আরতি। রাতুল চৈতির দিকে এগিয়ে গেল। বিবি যান, একটা অনুরোধ করব। কপালে একটা চুমু দিতে চাই, অনুমতি দেবে? চৈতি কিচ্ছু বলল না, শুধু ছলছল চোখে তাকিয়ে রইল রাতুলের দিকে। রাতুল ওর কপালে একটা চুমু এঁকে দিয়ে ধীরে বলল, সাবধানে থেকো, তুমি এখন আমার যোদ্ধা। তারপর পুলিশের ইশারায় ধীরে ধীরে পা বাড়ায় রাতুল। হাত করা পড়া, মুখে নির্লিপ্ত এক শান্তি। মাথা উঁচু করে পা মিলিয়ে সে এগিয়ে যায় পুলিশের পেছনে। আসিফ আর চৈতি দাঁড়িয়ে থাকে। চৈতির ওড়না বাতাসে একটু দুলে ওঠে। রাতুলের পেছনে পেছনে হাত করা পড়ে চলে যাওয়ার দৃশ্যটা এখনও চৈতির চোখের সামনে ভেসে আছে। চারপাশে ক্যামেরার ফ্ল্যাশ, মাইক্রোফোনের ঝড় আর মানুষের কোলাহল, সব কিছুই যেন ওর কানে বয়ে যাচ্ছে একটা বজ্রপাতের মতো। রাতুল গাড়িতে উঠে চলে যেতেই সাংবাদিকদের চোখ ঘুরে পড়ে চৈতির দিকে। এক ঝাঁক রিপোর্টার যেন ঝাঁপিয়ে পড়ে তার ওপরে। আপনি কি জানতেন রাতুল মাদক ব্যবসার সঙ্গে জড়িত? মৃত লোকটি কে? আপনাদের চেনা? আপনিও কি এর সাথে কোনোভাবে যুক্ত? আপনার বিয়েটা কি ছিল, শুধুই একটা নাটক? চৈতি কিচ্ছু বলছে না। ঠোঁট কাঁপছে, বুক ধকধক করছে, কিন্তু মুখে কোনো শব্দ নেই। চোখে জল এসে ভিজিয়ে দিচ্ছে কপালের পাশ। ঠিক সেই সময় আসিফ ভিড় ঠেলে এগিয়ে এসে চৈতির হাত ধরে বলে ওঠে, আর না, ব্যাস, এভাবে কাউকে ধ্বংস করে ফেলবেন না আপনারা। চৈতিকে শক্ত করে ধরে টেনে নিয়ে আসে ঘরের ভেতরে। পেছন থেকে ক্যামেরার ফ্ল্যাশ আর চিৎকার ভেসে আসছিল, ম্যাডাম প্লিজ একটা উত্তর দিন, আপনি চুপ করে আছেন কেন? আসিফ দরজাটা বন্ধ করে দেয় শক্ত করে। সব শব্দ যেন এক ঝটকায় থেমে যায়। ভেতরে তখন নিস্তব্ধতা। চৈতি দাঁড়িয়ে আছে দরজার পাশে। ওর দেহ যেন নিস্তেজ হয়ে পড়েছে। চোখ দিয়ে ধীরে ধীরে টপ টপ করে পানি পড়ছে মেঝেতে। আসিফ বলল, ভাবি, চিন্তা করবেন না, আপনি একা নন, আমরা সবাই আছি। চৈতি তাকালো আসিফের পানে। তার চোখে শুধু একটাই